সালে দুর্গাপুজোর 11 দিন আগে আমার স্ত্রী তুলিকা আমাকে সকালে আমার ব্যবসার কাজে বার হবার আগে যখন বলল, মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদের যে জামা কাপড়গুলো কিনতে হবে সেগুলো আর কবে কিনবে, পুজো তো এসে গেল। মোটর সাইকেলটা সিঁড়ির তলা থেকে বার করতে করতে আমি শ্যামল বললাম, কদিন পর পুজো, বুঝতেই তো পারছো, কখন যে ফিরবো তার ঠিক নেই। তুমি বরং দুপুরের দিকে গিয়ে যার যা লাগবে সেটা কিনে নিও, টাকা তো তোমার কাছে আছেই। তুলিকা আমার কথা শুনে বলল, কাপড়গুলো আমি কিনতে পারবো, কিন্তু জামা প্যান্টের সাইজের ব্যাপার আছে, ও আমি ঠিক বুঝবো না। তাছাড়া কেনাকাটার ব্যাপারে তোমাকে ছাড়া আমি কোনো দিন বেরিয়েছি নাকি? আজ তুমি একটু তাড়াতাড়ি এসো, ইচ্ছে আছে আজই মেয়ের শ্বশুরবাড়ির কেনাকাটাটা করে ফেলবো। মোটর সাইকেলের ওপরে বসে কয়েক সেকেন্ড চিন্তা করে নিয়ে বললাম, ঠিক আছে, 5:30-6টার দিকে তোমাকে ফোন করে বলে দেব আমি কখন আসব। বলে মোটর সাইকেল স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। 5:15-র দিকে ফোন করে তুলিকাকে বললাম, আমি আসছি, আধ ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব, তুমি রেডি হয়ে নাও। আমি আমার মতো মোটর সাইকেল চালিয়ে আসছি। আমার আগে একটি 16 চাকার লোডেড লরি রাস্তার ডান দিক চেপে এগিয়ে চলেছে। আমি লরিটার থেকে কিছুটা ডিস্টেন্সে আছি। হঠাৎ একটা 107 গাড়ি আমাকে ওভারটেক করে লরিটাকে যখন ওভারটেক করতে পারলো না, তখন সে দুম করে গাড়িটা স্লো করে দিল। আমি আমার গাড়িটা বাঁ দিক করতেই দেখলাম লরিটা পাস করে চলে গেছে সামনে থেকে আসা একটা মারুতি গাড়ি 107 গাড়িটার মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে গিয়ে সে বাঁদিকে চেপে দিয়েছে। বাঁদিক চেপে মারুতি গাড়িটাকে এড়িয়ে আসতে দেখে সঙ্গে সঙ্গে আমি আমার হাত পায়ের ব্রেক চেপে ধরলাম। মারুতি গাড়িটা এসে আমার মোটর সাইকেলকে ধাক্কা মারল, আমি পড়ে গেলাম। আশেপাশের লোক ছুটে এসে আমাকে তোলে। আমি আমার মোটর সাইকেলটার দিকে তাকিয়ে দেখছি হেডলাইটটা ভেঙে চুরে তুবড়ে গেছে, বাঁদিকের ইন্ডিকেটর ভেঙে ঝুলছে, হ্যান্ডেলটাও বেঁকেছে। তবে আমার কিছু হয়নি, হাত পা একটু ছেড়েছে। পাবলিক এবার মারুতির ড্রাইভারকে মারতে উদ্যত হলে আমি হাত দুটো ঝেড়ে পিঠ ব্যাগটা ঠিক করে নিয়ে মারতে উদ্যত হওয়া পাবলিককে বললাম, ওনাকে কিছু বলবেন না, ওনার কোনো দোষ নেই। সামনের লরিটা পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই 107 গাড়িটা সামনে এসে যায়। উনি গাড়িটাকে বাঁচাতে গিয়ে বাঁদিক চেপেছিলেন। যদি উনি বাঁদিক না চাপতেন তাহলে 107-এর সাথে মুখোমুখি হয়ে যেত। পাবলিকদের মধ্যে একজন বলল, আপনার গাড়িটার অবস্থা দেখুন কি করেছে, একে ছেড়ে দেবেন? ঠিক আছে, আমি দেখছি বলে পাবলিকের উদ্দেশ্যে হাত জোর করে বললাম, আপনারা ছুটে এসে আমাকে সাহায্য করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পাবলিক এক এক করে চলে যেতে লাগলো। আমি আমার মোটর সাইকেলটা যখন তুলছি তখন মারুতি গাড়িটা আরও বাঁ দিক চেপে দাঁড় করিয়ে ড্রাইভারের সিট থেকে যিনি নেমে এলেন তিনি একজন 50-55 বছরের স্যুট বুটেড ভদ্রলোক আমার সামনে এসে মোটর সাইকেলটা তুলতে সাহায্য করতে করতে বললেন, ভগবানের অশেষ কৃপা, আপনার কিছু হয়নি, গাড়ির জন্য চিন্তা করবেন না, 2 দিনের মধ্যে সব ঠিক করে আপনার কাছে পাঠিয়ে দেব। আপনার ফোন নাম্বারটা বলুন। মোটর সাইকেলটা স্ট্যান্ডের ওপর দাঁড় করিয়ে বলতে লাগলাম, এই গাড়ি ছাড়া আমার একদিনও চলে না, তার ওপর কদিন পর পুজো, এখন এই সময় 2 দিন মানে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। ভদ্রলোক গাড়িটাকে ভালো করে দেখে বললেন, সেরকম হলে আমার গাড়ি নিয়ে চালান। ভদ্রলোকের মারুতি গাড়ির দিকে তাকিয়ে বললাম, আমি 4 চাকা চালাতে পারি না। ভদ্রলোক বললেন, আমি 4 চাকার কথা বলিনি, আমার একটা মোটর সাইকেল আছে, হোন্ডা শাইন, আমি সেটার কথা বলছি। আপনার গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত আমার গাড়িটা চালান, তারপর ঠিক হয়ে গেলে আমি আমার গাড়ি দিয়ে আপনারটা নিয়ে যাবেন। তাহলে তো খুব ভালো হয়। বলে বললাম, গাড়িটা কি আজ পাওয়া যাবে? দাঁড়ান দেখছি। বলে ভদ্রলোক তার ফোন বার করে একজনকে কল করে বললেন, মন্টু, তুই এখন কোথায়? মন্টুর কথার উত্তরে ভদ্রলোক করলেন, আমি হরিশপুর ললিতা মন্দিরের আগে রাস্তার বাদিকে দাঁড়িয়ে আছি, তুই মোটর সাইকেলের কাগজপত্র সমেত মোটর সাইকেলটা নিয়ে এখানে চলে আয়, দেরি করিস না। বলে ফোনটা কেটে দিলেন।
পকেট থেকে ফোনটা বার করে দেখে নিলাম আমার পড়ে যাওয়া ফোনটার কোনো ক্ষতি হয়েছে কি না। ফোনটার কোনো অসুবিধা হয়নি। দেখে ভদ্রলোককে আমার নাম্বার দিয়ে বললাম, আমি শ্যামল। ভদ্রলোক আমার নামসহ নাম্বার সেভ করতে লাগলেন। ততক্ষণে আমি তুলিকাকে ফোন করে বললাম, মোটর সাইকেলটা খারাপ হয়ে গেছে, আমার যেতে একটু দেরি হবে। তুলিকা ওদিক থেকে বলল, গাড়ি ঠিক হতে কি অনেক সময় লাগবে? বললাম, আমি এখন হরিশপুরের কাছে আছি, দেখছি অন্য একটা মোটর সাইকেলের ব্যবস্থা করা যায় কি না। যদি না হয় এখান থেকে একটা টোটো রিজার্ভ করে চলে যাব, তুমি চিন্তা করো না। তুলিকা বলল, আমি কাপড় পরে বসে আছি, ঠিক আছে তুমি এসো। ফোনটা কেটে দিতেই ভদ্রলোক বললেন, অ্যাক্সিডেন্টের কথা না বলে গাড়ি খারাপের কথা বললেন কেন? বললাম, মিসেস যদি এখন শোনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে তার গভীরতা বিচার না করে কান্নাকাটি শুরু করবে, সেই সঙ্গে টেনশনও করবে। তাছাড়া আজ ওনাকে নিয়ে পুজোর বাজার করতে যাওয়ার কথা, উনি রেডি হয়ে বসে আছেন। এখন অ্যাক্সিডেন্টের কথা শুনলে সব পণ্ড হয়ে যাবে। ভদ্রলোক আমার নাম্বারে একটা মিসড কল দিয়ে বললেন, আমার কল, আমি বিজয় বলে বললেন। আপনার জায়গায় আমি থাকলে এই বড় ঘটনাকে ছোট করে বলতে পারতাম না। বিজয়বাবুর মিসড কলটা নিউ কন্ট্যাক্টে বিজয়বাবু বলে সেভ করে বললাম, সত্যিই তো আমার কিছু হয়নি, যা হয়েছে গাড়িটার ওপর দিয়ে। এখন যদি বলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কিছু হয়নি, তাহলেও সে টেনশন করবে। তাই বাড়ির মানুষটা যাতে টেনশন না করে তাই একটু ঘুরিয়ে বললাম। আর গাড়ি তো খারাপ হতেই পারে। বিজয়বাবু হাসতে হাসতে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখনই লাল রঙের হোন্ডা সাইন মোটর সাইকেল করে 30-35 বছরের একটি ছেলে এসে বিজয়বাবুকে বললেন, কি হয়েছে? ও তুই এসে গেছিস, ভালো হয়েছে, গাড়িটা দাদাকে দে। আর এই গাড়িটা বলে আমার অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটাকে দেখিয়ে বললেন, এটাকে গ্যারেজে নিয়ে গিয়ে ঠিক করে ভালো করে চেক করে নিবি। যদি 1-2 দিন সময় লাগে লাগুক, পুরোপুরি ঠিক করবি আর কোম্পানির জিনিস লাগাবি। আগন্তুক ছেলেটি কিছু বুঝতে না পেরে বিজয়বাবুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। দেখে বিজয়বাবু বললেন, ওনার গাড়ির এই অবস্থা আমি করেছি, এখন ঠিক করে দিতে হবে তো। ছেলেটি এবার আমাকে ভালো করে দেখে মোটর সাইকেল থেকে নেমে বুকের ভেতরে রাখা গাড়ির কাগজপত্রের প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? মাথা নেড়ে হেসে হ্যাঁ বলে বললাম, ওপরওয়ালার কৃপায় ঠিক আছি বলে পিঠের থেকে ব্যাগ নামিয়ে ব্যাগের মধ্যে বিজয়বাবুর গাড়ির কাগজপত্র রেখে ব্যাগটা আবার পিঠে তুলে নিয়ে বিজয়বাবুকে বললাম, থ্যাংক ইউ দাদা, আমি আর দেরি করব না, বাড়িতে মিসেস অপেক্ষা করছেন। বিজয়বাবু, না না আপনি যান বলে বললেন, কোনো অসুবিধা হলে ফোন করবেন, আর আপনার গাড়ি ঠিক হয়ে গেলে আমি ফোন করব। ঠিক আছে বলে বিজয়বাবুর মোটর সাইকেলে বসে স্টার্ট দিলাম। গাড়িটা 2 দিনে ঠিক হয়নি। 3 দিনের দিন বিকেলের দিকে বিজয়বাবু ফোন করে বললেন, দাদা আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, আমি বাড়িতে নিয়ে এসেছি, আপনি কি আজ আসতে পারবেন? আমি তখন একটা কাজের সাইডে ছিলাম বলে বিজয়বাবুকে বললাম, আমার ফিরতে ফিরতে 7টা 7:30 বেজে যাবে, আজ আর না গিয়ে কাল সকালে যদি যাই অসুবিধা হবে? বিজয়বাবু সঙ্গে সঙ্গে, না না কোনো অসুবিধে নেই বলে বললেন, ঠিক আছে আপনি কাল সকালেই আসুন, তবে হাতে একটু সময় নিয়ে আসবেন। ঠিক আছে বলে বললাম, ঠিকানাটা বলুন। বিজয়বাবুর ঠিকানা ভালো করে শুনে নিয়ে এখন ছাড়ছি বলে ফোনটা কেটে দিলাম। পরদিন সকালে উঠে বিজয়বাবুর গাড়িটা ভালো করে মুছে তুলিকাকে বললাম, গাড়িটা ফেরত দিয়ে আমার গাড়িটা আনতে যাব, আসতে হয়তো একটু দেরি হবে, যদি বাজারে যেতে হয় বলো, তাহলে বাজার করে দিয়ে যাব। তুলিকা বলল, সব আছে, আজ বাজার না গেলেও চলবে। ঠিক আছে তাহলে আমি স্নান করে আসি বলে মুছে রাখা গাড়িটার দিকে একবার তাকিয়ে বাথরুমের উদ্দেশ্যে পা বাড়িয়ে মনে মনে ভাবতে লাগলাম, বিজয়বাবু গাড়িটা যেমন দিয়েছিলেন ঠিক তেমনি আছে। তাছাড়া কাল রাতে বাড়ি আসার সময় এই 3 দিনে যত কিলোমিটার চলেছি একটা আন্দাজ করে তেলও ভরেছি। বাড়ি থেকে বেরিয়ে মিষ্টির দোকান থেকে 20টা রসগোল্লা কিনে ঠিকানা মতো বিজয়বাবুর এলাকায় পৌঁছিয়ে পার্টিকুলার কোন বাড়িটা যখন একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে বললেন একটু এগিয়ে যান, ডান হাতে সাদা রঙের দোতলা বাড়ি। কিছুটা এগিয়ে আসার পর একটা 3 রাস্তার মুখ পড়ে, যাওয়ার
যাওয়ার কোন দিকে যাব তখন ভাবছি। তখন যে রাস্তাটা জয়েন্ট হয়েছে সেই রাস্তা দিয়ে একজন সাইকেল চালিয়ে আসছেন। দেখে তাকে জিজ্ঞাসা করলাম, বিজয়বাবুর বাড়িতে যাব, কোন দিকে সেটা বলবেন? সাইকেল চালক ভদ্রলোক আমি যেদিক থেকে এসেছি সেদিকে সাইকেল চালিয়ে যেতে যেতে বললেন, আর একটু এগিয়ে যান, ডান দিকে পড়বে। 300 থেকে 350 মিটারের মধ্যে এগিয়ে গিয়ে দেখলাম ডান দিকে পাঁচিল দিয়ে ঘেরা একটা সাদা দোতলা বাড়ি, সামনে বড় লোহার গেট। গেটের সামনে কোনো নেম প্লেট না দেখে গেট খুলে ভিতরে ঢুকে বিজয়বাবু বিজয়বাবু বলে যখন ডাকছি, তখন ভেতর থেকে একজন 44-45 বছরের ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে আসছেন? আমি কোথা থেকে আসছি সে কথার উত্তর না দিয়ে বললাম, এটা বিজয়বাবুর বাড়ি তো? ভদ্রলোকের হ্যাঁ বলে আবার কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই আমি বললাম, ওনার মোটরসাইকেলটা ফেরত দিতে এসেছি বলে গেটের বাইরে এসে মোটরসাইকেলটা ভেতরে ঢুকিয়ে স্ট্যান্ড দিয়ে রেখে বললাম, ওনাকে যদি একটু ডেকে দিতেন ভালো হতো। ভদ্রলোক সঙ্গে সঙ্গে বললেন, না না, ওনাকে ডাকার দরকার নেই, আপনি চলুন, দাদা আপনার অপেক্ষায় আছেন। চলুন বলে মোটরসাইকেলটা লক করে মিষ্টির প্যাকেটটা নিয়ে চাবি পকেটে রেখে জুতো খুলে ভদ্রলোকের পিছন পিছন বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই একটা 18-20 ফুটের ড্রয়িং কাম ডাইনিং রুমে এলাম, যেখানে 12-13 জন পুরুষ এবং মহিলা কেউ চেয়ারে কেউ সোফায় বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমাকে দেখা মাত্র তারা কথা বন্ধ করে আমাকে দেখতে দেখতে যিনি আমার সঙ্গে করে নিয়ে আসছেন তাকে একজন জিজ্ঞাসা করলেন, শম্ভু, ইনি কে? শম্ভু নামক ভদ্রলোকটি দাদার কাছে এসেছেন বলে আমাকে দোতলায় উঠতে বললেন, দাদা ওপরের ঘরে আছে, আপনি যান। ওপরের দরজার সামনে এসে বিজয়বাবু বলে একবার ডাক দিতেই ভেতরের ঘর থেকে খালি গায়ে বিজয়বাবু বেরিয়ে এসে আমাকে দেখে, আরে দাদা আসুন, ভেতরে আসুন বলে উনি আবার ঘরের মধ্যে ঢুকে গিয়ে একটা শার্ট গায়ে দিয়ে আমাকে ওনার দোতলায় ড্রয়িং রুমে বসতে বলে নিজেও বসলেন। পকেট থেকে মোটরসাইকেলের চাবিটা বার করে মিষ্টির প্যাকেট এবং গাড়ির চাবিটি টেবিলের ওপর রেখে সোফায় এক কোণায় বসে বললাম, মোটরসাইকেলটা গেটের ভেতরে রেখেছি। পরের গল্পটি